অ্যাবিলিটি নাই বলেই কিন্তু আমরা স্ট্রিটে ফুড কার্ট দিয়েছি। সারা জীবন আমি যে স্ট্রিটে বিজনেস করব এই উদ্দেশ্য করে আমি স্ট্রিটে নেমেছি, ব্যাপারটা এমন না। সবার স্যালারি আছে, নিজের একটা খরচ আছে, বিজনেস থেকে তো পিছু পা হওয়া যাবে না। তো স্বপ্ন ভাঙলে চলবে না, স্বপ্ন বেশি দেখতে হবে। আমরা যারা আছি আমরা সরকারকে ফি দিব, সরকারকে ভাড়া দিব, সরকারকে টাকা দিব, অন্তত আমাদের যে অর্থনৈতিক এটার অন্তত কিছুটা কাজে আসবে। আপনারা সবাই জানেন যে আমার ফুডকার্টের ওইখানে উচ্ছেদ অভিযান হয়েছে, যেহেতু আমরা স্ট্রিটে বিজনেস করি, যার কারণে ফুডকার্টটা বন্ধ আছে। তো সবকিছু মিলিয়ে হতাশাগ্রস্ত, একটু ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য, প্লাস যদি কোনো জায়গায় ভালো একটা লোকেশনে যদি স্পেস পাই সেক্ষেত্রে রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা ভাবনায় ঘুরতেছি। আগারগাঁ নতুন রাস্তা আমার একটা ফুডকার্ট রয়েছে, সো আগারগাঁতে দেখলাম যে উচ্ছেদ অভিযান হয়েছে, বাট মিরপুর 10 থেকে শুরু করে অন্যান্য স্থানগুলোতে এখনো পর্যন্ত যারা মানুষ যে পথচারীরা যে হাঁটাচলা করে ওগুলোতে কিন্তু এখনো ফুডকার্ট রয়েছে বা দোকানপাট রয়েছে। আমাদের আগারগাঁতে আমরা রুলস মেনে বিজনেস করি, লাইক থাইল্যান্ডের সাথে যদি আমরা কম্পারিজন করি, কারণ আমি না ফুটপাত আটকে রাখছি, না গাড়ি চলাচলের যে রাস্তাটা সেটা আটকে রাখছি। আমাদের এখানে একটা সাইকেল লেন আছে বা একটা স্পেস আছে, ওই স্পেসে হচ্ছে আমরা মূলত ফুডকার্টটা রান করাচ্ছি। তো এই বিষয় নিয়ে যে শুধুমাত্র আগারগাঁতে উচ্ছেদ অভিযান হয়েছে, অন্যান্যগুলো হয়নি, এ খুবই হতাশাগ্রস্ত। তো আমরা চাই যাতে এটা দ্রুত একটা সমাধান হোক। আমার কাছে যদি অ্যাবিলিটি থাকতো আমি এই মুহূর্তে যে কোনো জায়গায় একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলতাম, অর্থাৎ আমার লোকেশনের কাছাকাছি। কিন্তু অ্যাবিলিটি নাই বলেই কিন্তু আমরা স্ট্রিটে ফুড কার্ট দিয়েছি। আর আগারগাঁতে আমরা বিজনেস করতেছি, ওখানে কিন্তু আমরা কারো অসুবিধা করছি না, কারণ যেহেতু ফুটপাত দিয়ে মানুষ হাঁটা চলা করে, আমরা কিন্তু ওই জায়গাটাও দখল করিনি। প্লাস হচ্ছে গিয়ে রাস্তা যেখান দিয়ে গাড়ি চলাচল করে সেখানেও দখল করিনি। ওইখানে একটি স্পেস আছে ফুডকার্ট রাখার মতো, অর্থাৎ আমরা শান্তিপূর্ণভাবে কিন্তু এখানে বিজনেস করে আসছি। এখন যেহেতু আমাদের স্বপ্নে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, আর যদি ওইখানে বসতে একেবারে নাই দেয় সেক্ষেত্রে দেখা যায় অনেক কষ্ট হয়ে যাবে, কারণ আমার আন্ডারে অনেক মানুষজন কাজ করে, সবার স্যালারি আছে, নিজের একটা খরচ আছে। তারপরে যারা হচ্ছে আমার উপরে ডিপেন্ডেন্ট, তাদের যে স্বাবলম্বী করার আমি যে স্বপ্ন দেখেছি এই সব কিছুই কিন্তু ভেঙে যাবে। তো যদি আগারগাঁতে একেবারে নাই বসতে দেয় সেক্ষেত্রে দেখা যায় ছোটোখাটো ভাবে আমার একটা রেস্টুরেন্টের সেট আপ করে নিতে হবে। যেহেতু আমি বিজনেসের উদ্দেশ্যেই স্ট্রিটে নেমেছি আর আমার উদ্দেশ্যই বিজনেস করা, সো বিজনেস থেকে তো পিছু পা হওয়া যাবে না। তো স্বপ্ন ভাঙলে চলবে না, স্বপ্ন বেশি দেখতে হবে। আগারগাঁতে যদি 1 মাস নাই বসি বা একদম টোটালি নাই বসতে দেয় সেক্ষেত্রে আমি ছোটোখাটো ভাবে বা ছোট পরিসরে একটা রেস্টুরেন্ট দিতে পারি, এভাবে ব্যবস্থা করব। গিয়েছি আমাদের এক বড় ভাই তার ছোট বোনের গায়ে হলুদ এবং বিয়েতে, যেহেতু আমার ফুডকার্টটা বন্ধ অভিযানের কারণে এমনিতেই আমি খুবই ডিপ্রেস। তো চিন্তা করলাম যেহেতু সময় আছে হাতে একটু ঘুরে আসি, যদি মানসিকভাবে একটু রিফ্রেশমেন্ট কাজ করে, তাই মূলত গায়ে হলুদে যাওয়া। অভিযান তো হয় মূলত সাধারণ যে মানুষগুলো আছে যারা ফুটপাত দিয়ে চলাচল করে তাদের যাতে চলাচলে সমস্যা না হয় সেই কারণে। তবে আমাদের যেই ফুডকার্টটা ছিল সেখানে কিন্তু আমরা ফুটপাত দখল করিনি বা একদম রোডও দখল করিনি, যেখান দিয়ে গাড়ি যাতায়াত করে ওইখানে স্পেস আছে, আলাদাই একটা সেট আপ আছে যেটাকে আমরা সাইকেল লেন বলি, বা এছাড়াও অনেক স্পেস আছে যেখানে ফুডকার্ট রেখে আমরা খুব সহজেই মানুষকে বিরক্ত করা ছাড়াই বা মানুষের সমস্যার কারণ হওয়া ছাড়াই বিজনেস করতে পারি। কিন্তু যেহেতু ওইটা এখন মনে করুন অভিযান হচ্ছে, এর মানে বন্ধ হয়ে গেছে, অনেক মানুষজন আছে যারা এই স্ট্রিট বিজনেসের উপরে ডিপেন্ডেন্ট, যারা স্বপ্ন দেখতেছে যে আমি স্ট্রিট থেকে একদিন একটা রেস্টুরেন্ট দিব বা আমার একটা শোরুম হবে বা আমার একটা ভালো একটা দোকান হবে। তো সবার স্বপ্নই কিন্তু সবাই এর থেকে পিছিয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই নেগেটিভ ভাবে আমি দেখছি, কারণ অন্তত যদি যারা ইনকাম করতে চায় সৎ পথে, তাদের এই ইনকামের পথটা যাতে নির্দিষ্ট করে বা একটা ফিক্স জায়গা করে দেয়। অথবা আমরা থাইল্যান্ডে দেখি যে মনে করেন থাইল্যান্ডে কি হয়, নির্দিষ্ট জায়গা সরকার ফিক্সড করে দিয়েছে, অর্থাৎ আপনি এই প্লেসগুলোতে শুধুমাত্র ফুডকার্ট দিতে পারবেন। অর্থাৎ এরকম ব্যবস্থা করলেও হয়, দরকার হলে আমরা যারা আছি আমরা সরকারকে ফি দিব, সরকারকে ভাড়া দিব, সরকারকে টাকা দিব, অন্তত আমাদের যে অর্থনৈতিক এটার অন্তত কিছুটা কাজে আসবে। পার্টনারশিপ বিজনেসটা এরকম, বিয়ে বাড়িতে যেমন চাচা খালু মামা যে রাগ করে না, ওই টাইপের, অর্থাৎ সমস্যার শেষ থাকে না। তো পার্টনারশিপে বিজনেস করার আমার ইচ্ছা নাই, আমার ইচ্ছা যে আমি নিজে কিছু করব। আর সব থেকে বড় আমার প্ল্যান ছিল যে স্ট্রিটে আমি একটা পরিচিতি লাভ করে দেন যদি আমার কিছু টাকা পয়সা জমা হয় অ্যান্ড আমি ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে একটা রেস্টুরেন্ট দিব, এটাই আমার স্বপ্ন। সারা জীবন আমি যে স্ট্রিটে বিজনেস করব এই উদ্দেশ্য করে আমি স্ট্রিটে নেমেছি, ব্যাপারটা এমন না।
তো আমার নিজের রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আছে, পার্টনারশিপে নয়। যারা বেকার বা যারা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পাচ্ছে না, ওরা চেষ্টা করে যদি আমি ছোটোখাটোভাবে একটা বিজনেস করি, হয়তোবা আমি আমার পরিবারকে সাপোর্ট দিতে পারবো। তার কারণে কিন্তু অনেকে দেখা যায় ইনভেস্ট থাকে না, স্ট্রিট থেকে শুরু করে। আমরা কাপড়ের বিজনেস থেকে শুরু করে খাবারের বিজনেসে দেখেছি। তো এই ব্যাপারটাকে পজিটিভ নিয়ে আমাদের উচিত সবাইকে উৎসাহ দেওয়া। অবশ্যই সব জায়গায় না বা ফুটপাত দখল করে নয়, তারা যাতে নির্দিষ্ট একটা স্থানে কম পুঁজিতে বিজনেস করতে পারে, সরকারের উচিত এই জিনিসগুলো মেনটেন করা বা ব্যবস্থা করে দেওয়া। তেলে মাথায় মানুষ বেশি বেশি তেল দেয়, অর্থাৎ ধনীরা বেশি ধনী হয় আর গরিবরা গরিব হতে থাকে। কামলার ছেলে বা মেয়ে সে কামলা থেকে যাবে, ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে। তো এই প্রথা থেকে বের হয়ে এসে সরকার যদি চায় যে আপনারা যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন, এই সেক্টরগুলোতে আপনারা ইনভলভ হতে পারেন, বা এই সাইটগুলো আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে, এখানে আপনারা কিছু করে খান, অল্প পুঁজি দিয়ে বিজনেস করে খান, শুধু সরকারকে একটা ফি দেন। সেক্ষেত্রে কিন্তু আমার হিসেবে যারা স্ট্রিটে বিজনেস করে তারা সিকিউরলি অ্যান্ড একটা রুলস মেনে বিজনেস করতে পারবে, অ্যান্ড বেকারত্বের হারও অনেকটা কমে যাবে।